প্যারিসের লোয়ার মিউজিয়াম, যাকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোর একটি হিসাবে বিবেচনা করা হতো, প্রকাশ্যে দিনের আলোয় লুট করা হয়েছিল, যে ধরনের ঘটনা সাধারণত শুধু হলিউড সিনেমায় দেখা যায়। 19 অক্টোবর 2025 তারিখে রুটিন অনুযায়ী লোয়ার মিউজিয়ামটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সারা বিশ্ব থেকে আসা পর্যটকরা যখন জাদুঘরে প্রবেশ করছিল, রক্ষীরা তখন নিজেদের দায়িত্বে ছিলেন। সকাল 8:30 জাদুঘরটি মাত্র 30 মিনিটের জন্য খোলা ছিল। তারপর সেন নদীর মুখোমুখি জাদুঘরের অন্য পাশে অস্বাভাবিক কিছু ঘটে। একটি ট্রাক, যা সাধারণত উঁচু তলায় আসবাবপত্র পরিবহনের জন্য ব্যবহার করা হয়, জাদুঘরের দেয়ালের কাছে এসে থামে। এই ট্রাকে একটি যান্ত্রিক লিফট লাগানো ছিল, কিন্তু এই ট্রাকে কোনো আসবাবপত্র থাকার কথা ছিল না, আর এতে বসা লোকদের উদ্দেশ্য স্পষ্ট ছিল না। ওই দলে মোট 4 জন লোক ছিল। তারা হলুদ এবং কমলা রঙের জ্যাকেট পরেছিল, ঠিক নির্মাণ শ্রমিকদের মতো, কিন্তু তারা বেল লোয়ার সাহায্যে মুখ ঢেকে রেখেছিল। 4 জনের মধ্যে 2 জন কোনো কিছুর পরোয়া না করে যান্ত্রিক লিফটটি প্রসারিত করে জাদুঘরের প্রথম তলার একটি বারান্দায় পৌঁছে যায়। এই বারান্দাটি জাদুঘরের অন্যতম দর্শনীয় অংশ, যা অ্যাপোলো গ্যালারিতে নিয়ে যায়। এই অ্যাপোলো গ্যালারিতেই ফ্রান্সের রাজকীয় সম্পদ প্রদর্শনের জন্য রাখা ছিল। কিন্তু গ্যালারিতে ঢোকার পথে একটি বড় বাধা ছিল, অত্যন্ত পুরো কাচের দেয়াল। বারান্দায় পৌঁছানোর পর তারা তাদের ব্যাগ থেকে শিল্পগ্রেড ডিস্ক কাটার বের করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে গ্যালারির কাঁচে একটি ছিদ্র করে ভিতরে ঢুকে পড়ে। সবকিছু এত দ্রুত ঘটছিল যে নিরাপত্তারক্ষীরা তখনও কিছু বুঝতে পারেনি। কিন্তু এই কর্মকাণ্ডের কারণেই জাদুঘরের নিরাপত্তা অ্যালার্ম বাজতে শুরু করে এবং গ্যালারিতে উপস্থিত রক্ষীরা চোরদের দেখতে পায়। তারপরও চোরেরা কোনো কিছুর পরোয়া করেনি। তারা বিদ্যুৎ চালিত সরঞ্জাম দিয়ে রক্ষীদের হুমকি দিয়ে নিজের কাজ চালিয়ে যেতে থাকে। রক্ষীরা সঙ্গে সঙ্গে প্রোটোকল মানে এবং পর্যটকদের গ্যালারি থেকে সরিয়ে নিতে শুরু করে। জাদুঘরটি মুহূর্তেই বিশৃঙ্খলায় ঢেকে যায়। অ্যানি শহীদ পরে জানান যে সেখানে পুরোপুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। মানুষ কি ঘটছে তা বুঝতে পারছিল না। এরই মধ্যে পুলিশ ও কর্মীরা জাদুঘর থেকে ভীত ও বিরক্ত লোকদের বের করে আনতে ব্যস্ত হয়ে পড়ে। 2 চোর খুব স্বাচ্ছন্দ্যে গ্যালারির ডিসপ্লে কেসের কাঁচ ভেঙে 9টি মূল্যবান সম্পদ তুলে নেয় এবং একই ভাঙা কাঁচ দিয়ে বারান্দায় ফিরে আসে। নিচে তাদের 2 সঙ্গী স্কুটারে অপেক্ষা করছিল। তারা দ্রুত লিফটের সিঁড়ি বেয়ে নেমে স্কুটারে উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সবকিছু এত দ্রুত ঘটে যে কেউ কিছুই বুঝে উঠতে পারেনি। পুলিশের মতে চোরেরা জাদুঘরের ভেতরে মাত্র 4 মিনিট অবস্থান করে, আর পুরো অভিযানটি ট্র্যাক পার্ক করা, সিঁড়ি প্রসারিত করা, কাঁচ কেটে ভেতরে ঢোকা, লুটপাট করা এবং পালিয়ে যাওয়া, এই সব কিছু মিলিয়ে সময় লাগে মাত্র 8 মিনিট। তারা চলে যাওয়ার সময় লিফট ট্রাকটিতে আগুন লাগানোরও চেষ্টা করে, যাতে পুলিশ ট্রাকে কোনো প্রমাণ বা আঙুলের ছাপ খুঁজে না পায়। কিন্তু একজন সাহসী জাদুঘর কর্মী তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে তাদের এই কাজটি করতে বাধা দেয়। চোরেরা প্যারিস পেরিফেরিক, প্যারিস রিং রোড পেরিয়ে A6 মোটরওয়ে দিয়ে নদীর তীর ধরে পালিয়ে যেতে সক্ষম হয়। এই দিবালোকের ডাকাতি ফ্রান্সের জন্য এক অসহনীয় অপমান হয়ে দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হল, জাদুঘর থেকে আসলে কি চুরি হয়েছিল? চোরদের লক্ষ্যবস্তুতে কি জিনিস ছিল? যখন ক্ষতির পরিমাণ স্পষ্টভাবে বোঝা গেল, তখন ফ্রান্স জুড়ে শোকের ঢেউ ছড়িয়ে পড়ে। চুরি হওয়া জিনিসগুলোর আর্থিক মূল্য ছিল ঠিকই, কিন্তু তাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য অমূল্য বলে বিবেচিত হয়েছিল। সংস্কৃতি মন্ত্রণালয়ের মতে লোয়ার জাদুঘর থেকে মোট 8টি মূল্যবান জিনিস চুরি হয়েছিল। এখন তুমি ভাবছ আমি আগে 9টি বলেছিলাম কেন? হ্যাঁ, চোরেরা 9টি জিনিসই চুরি করেছিল, কিন্তু পালানোর সময় একটি জিনিস রাস্তায় পড়ে যায়। এটি ছিল 1700 বছরের পুরনো এমপ্রেস ইউজেনির মুকুটরত্ন। এই মুকুটটি 1855 সালে নেপোলিয়ন তৃতীয়ের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। চোরেরা যখন কাচের গর্ত দিয়ে এই মুকুটটি বের করছিল, তখন গর্তটি ছোট ছিল বলে এটি ঠিকমতো বের হচ্ছিল না। জোর করে টেনে বের করতে গিয়ে মুকুটটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অবশেষে রাস্তায় পড়ে যাওয়ায় এতে আরও কয়েকটি আঁচড়ও পড়ে। জাদুঘরের পরিচালক পরে বলেছিলেন, মুকুটটি হয়তো মেরামত করা সম্ভব হবে, কিন্তু চুরি হওয়া বাকি 8টি জিনিসের ক্ষতিপূরণ করার কোনো উপায় নেই।
এই চুরি হওয়া জিনিসগুলোর মধ্যে ছিল সম্রাজ্ঞী ইউজেনির একটি সুন্দর টিয়ারা ও একটি ব্রোচ, নেপোলিয়ান বোনাপার্টের দ্বিতীয় স্ত্রী সম্রাজ্ঞী মেরি লুইসের একটি পান্না নেকলেস ও কানের দুল। এছাড়াও রানী মেরি আমালি এবং রানী হরটেন্সের নীলকান্তমণির সেট থেকে একটি টিয়ারা, একটি নেকলেস ও একটি কানের দুল ছিল। এর সঙ্গে ছিল একটি বিশেষ ধরনের ব্রোচ, যাকে রিলিকুয়ারি ব্রোচ বলা হয়। এই সমস্ত জিনিসপত্র ১৯ শতকের ছিল এবং হাজার হাজার হীরা, পান্না, নীলকান্তমণি ও অন্যান্য মূল্যবান পাথর দিয়ে খচিত ছিল। এগুলো শুধু রত্ন ছিল না, বরং ফ্রান্সের রাজকীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ ছিল। একটা অনুমান অনুযায়ী এসব অলঙ্কারে ব্যবহৃত সোনা, পাথর ও হীরার মূল্য প্রায় $2 মিলিয়ন। কিন্তু এগুলো যে রাজপরিবারের সম্পদ ছিল তা বিবেচনা করলে $1 বিলিয়ন দিয়েও এর প্রকৃত মূল্য পরিশোধ করা সম্ভব নয়। $2 মিলিয়ন তো দূরের কথা, তাই এগুলোকে অমূল্য বলা হয়। আশ্চর্যের বিষয় হল, চোরেরা সেই গ্যালারিতে থাকা সবচেয়ে মূল্যবান জিনিসগুলো স্পর্শই করেনি, যেমন বিখ্যাত জামানা রিজেন্ট ডায়মন্ড, যার মূল্য 51 মিলিয়ন ইউরো বা $60 মিলিয়ন। এছাড়াও সাসি এবং হ্যাটেনসিয়া নামের দুটি বিখ্যাত হীরাও সেখানে প্রদর্শিত ছিল, কিন্তু চোরেরা সেগুলো একেবারেই উপেক্ষা করে। এই কারণে ধারণা করা হয় তারা সম্ভবত কোনো বিশেষ নির্দেশ বা অর্ডার নিয়ে এসেছিল এবং তারা ঠিক কোন জিনিসগুলো নিতে হবে তা আগেই জানত। প্যারিস প্রসিকিউটরের অফিস জানিয়েছে যে এই ক্ষতি শুধু অর্থের ক্ষতি নয়, বরং ফরাসি ইতিহাসের অপূরণীয় ক্ষতি। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাদুঘরগুলোর একটি, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসে, সেখানে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও আসলে ঘাটতি ছিল কোথায়? তদন্ত শুরু হলে অনেক আশ্চর্যজনক তথ্য বেরিয়ে আসে। ফরাসি সংবাদ মাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয় যে জাদুঘরের যে অংশে চুরি হয়েছিল সেখানে প্রতি 3টি কক্ষের মধ্যে একটি কক্ষে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। হ্যাঁ, বিশ্বের বৃহত্তম জাদুঘরের সিসিটিভি কভারেজ সম্পূর্ণ ছিল না। আর যেসব বহিরাগত ক্যামেরা স্থাপন করা ছিল সেগুলো চোরেরা কাঁচ কেটে যে বারান্দা দিয়ে ভেতরে ঢুকেছিল সেটিকে পুরোপুরি ঢেকে রাখতে পারছিল না। কিন্তু আরও বড় ধাক্কা আসে যখন ফরাসি সিনেটের সদস্য নাতালি গোল বিবিসিকে বলেন যে অ্যালার্মটি বাজানো হয়েছিল সেটি ছিল জাদুঘরের মূল অ্যালার্ম। সেই বারান্দায় একটি স্থানীয় অ্যালার্ম সিস্টেমও ইনস্টল করা ছিল, কিন্তু কয়েকদিন আগে সেটি নষ্ট হয়ে গিয়েছিল। যদি সেই অ্যালার্মটি কাজ করত, তাহলে নিরাপত্তা ব্যবস্থা চোরদের বারান্দায় প্রবেশ করাই শনাক্ত করতে পারত। জাদুঘরের পরিচালক দ্রুত নিরাপত্তার ব্যর্থতা স্বীকার করে সংস্কৃতি মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন, তবে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। এই চুরি ফ্রান্সের জাদুঘরগুলোর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। আর এটাও মনে রাখা দরকার যে এটি প্রথম চুরির ঘটনা নয়। ১৯১১ সালে এই জাদুঘর থেকে মোনালিসা চিত্রকর্মটি চুরি হয়েছিল। জাদুঘরের এক প্রাক্তন কর্মচারী লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্মটি চুরি করেছিলেন। তিনি এটিকে নিজের কোটের নিচে লুকিয়ে সহজেই বাইরে বেরিয়ে যান। 2 বছর পর যখন তিনি ইতালিতে চিত্রকর্মটি বিক্রি করার চেষ্টা করছিলেন, তখন এটি উদ্ধার করা হয়। এই ঘটনাই মোনালিসাকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্মে পরিণত করে। এরপর ১৯৭৬ সালে একই জাদুঘর থেকে রাজা চার্লস দশমের তরবারিটিও চুরি হয়ে যায়। 3 জন চোর জাদুঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে রাজা চার্লস দশমের সেই তরবারি চুরি করে, যা আজও উদ্ধার করা যায়নি। আর সর্বশেষ ১৯৯৮ সালেও এই জাদুঘর একটি আলোচিত ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সেবারও চোরেরা দিবালোকে একটি চিত্রকর্ম তার ফ্রেম থেকে খুলে নিয়ে পালিয়ে যায়। সেই চিত্রকর্মটিও এখনও নিখোঁজ। আর এখন ২৭ বছর পর আবার এই বড় ডাকাতির ঘটনা ঘটল। বর্তমানে ৬০ জনেরও বেশি তদন্তকারী এবং কিছু প্রতিবেদনে বলা হয়েছে প্রায় ১০০ জন এই মামলার তদন্তে কাজ করছেন। সৌভাগ্যবশত শনিবার ২৫ অক্টোবর ২০২৫ তারিখে পুলিশ ২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করে, যাদের এই ডাকাতির সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ১৫০টি ডিএনএ নমুনা এবং আঙুলের ছাপ সংগ্রহ করেছে। এই নমুনাগুলো চোরদের হেলমেট, গ্লাভস এবং ট্রাকের ভেতর থেকে নেওয়া হয়েছিল এবং পুলিশ জানিয়েছে যে ডিএনএ নমুনার মিল পাওয়ার ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে।
সন্দেহভাজনদের মধ্যে একজনের বিরুদ্ধে আগেও সোনা চুরির পুরনো রেকর্ড রয়েছে। পুলিশ আশা করছে যে খুব শিগগিরই সব চোর এবং প্যারিস জাদুঘর ডাকাতির পেছনের মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করা যাবে। তবে এখনও জানানো হয়নি যে এই সন্দেহভাজনদের কাছ থেকে চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়েছে কি না। চুরির ঘটনার পর জাদুঘরটি 2 অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল, তবে অ্যাপোলো গ্যালারি এখনও বন্ধ রয়েছে। পুলিশ জানিয়েছে যে এটি ছিল অত্যন্ত সংগঠিত ও পেশাদার চুরি এবং তদন্ত এখনও চলমান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।